সিলেটের সাদা পাথর নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো এমন কিছু যা সাদা পাথরের থেকেও 100 গুণ বেশি ভয়ঙ্কর, যা নিয়ে আমরা খেলছি প্রতিদিন। দেখবেন জার্মানিতে প্রচলিত এক গোপন মুদ্রা আর বাংলাদেশের বুকে টিক টিক করা এক টাইম বোম, এমন কিছু যা নীরবে ধ্বংস করছে আমাদের ভবিষ্যৎ। আর কিভাবে সব মিলবে এক অপ্রত্যাশিত ছোট্ট রেসিপির সাথে, তা জানবেন আজকের এই ভিডিওতে। ঘটনা শুরু ইউটিউবে হঠাৎ খুঁজে পাওয়া এক সহজ রেসিপি থেকে। সেই রান্নার জন্য কিছু কেনাকাটা করা দরকার, ভাবলাম ক্যাশ বা কার্ড নয়, বরং আজকে ইউজ করব অনেকদিন ধরে জমিয়ে রাখা এক সিক্রেট কারেন্সি। তাই বের করে আনলাম লুকিয়ে রাখা 1 বস্তা টাকা। হ্যাঁ, জার্মানিতে বোতল মানেই টাকা, বা নির্দিষ্ট করে বললে এই যে কিউআর কোডগুলো, এটাই সিক্রেট কারেন্সি। তো চলুন এগুলো ভাঙিয়ে কেনাকাটা করে আসি। এই মেশিনটার নাম ফান্ড অটোমাট, বা ইংরেজিতে বললে রিভার্স ভেন্ডিং মেশিন। এখানে আমরা বোতলগুলো রিটার্ন করব এক এক করে। মাঝে কিছু প্রবলেম হওয়ায় 3 ধাপে বোতলগুলো রিটার্ন করলাম, সব মিলিয়ে 17 ইউরোর ভাউচার পেলাম। এখন শপিংটা করে ফেলি আর আপনাদের বুঝিয়ে বলি এই সিস্টেমটা কিভাবে কাজ করে। এই বেভারেজটার দাম 39 সেন্ট, কিন্তু আমি কিনতে গেলে আমার কাছ থেকে রাখবে 39 যোগ 25 63 সেন্ট। এই 25 সেন্ট এই বোতলের ডিপোজিট হিসেবে স্টোরের কাছে জমা থাকবে। তাই আপনি নিজের তাগিদেই আপনার টাকা ফেরত পাওয়ার জন্য বোতলগুলো তাদের কাছে ফেরত দেবেন। এমনকি আপনি রাস্তায় ফেলে দিলেও হোমলেস মানুষরা এগুলো কুড়িয়ে এই মেশিনে এসে জমা দেবে। এভাবে কোনো এক্সট্রা কালেক্টর ছাড়াই জার্মানির প্রত্যেকটা বোতল আবার অরিজিনে ফিরে আসে। তাই জার্মানিতে আপনি বোতল রাস্তায় পড়ে থাকতে দেখবেন এটা প্রায় অসম্ভব। এই সিস্টেমটাকে বলে ফান্ড। এর একটা বেনিফিট তো অবশ্যই রাস্তা পরিষ্কার থাকা, কিন্তু আসল পারপাসটা এর থেকে অনেক বড় আর গভীর। আর সেখানে জড়িয়ে আছে বাংলাদেশ ও এক আসন্ন বিপদ। এই যে বোতলগুলো, এগুলোকে বলে পিইটি বোতল, আমাদের মডেল নোবেল যাকে বলে পেট বোতল। এই পিইটি মানে পলিইথিলিন টেরেফথালেট হলো এমন এক ভয়ঙ্কর প্লাস্টিক যেটা প্রকৃতিতে ফেলে রাখলে ডিকম্পোজ হতে সময় লাগে 500 বছর। সহজ করে যদি বলি, সম্রাট শাহজাহানের কবর খুললে আজ হয়তো আর কিছুই অবশিষ্ট পাওয়া যাবে না, কিন্তু তাজমহলের সামনে বসে তিনি যদি 1 বোতল পেপসি খেয়ে বোতল ফেলে দিতেন, সেই প্লাস্টিক আজও প্রকৃতিতে পাওয়া যেত। পিইটি আবিষ্কার হয় 1970-এর দশকে। তার মানে সেই শুরু থেকে আজ পর্যন্ত যত পিইটি তৈরি হয়েছে তার প্রত্যেকটা কণা এখন প্রকৃতিতে আছে, মিশে আছে আমাদের পানিতে, খাবারে। প্রতিদিন আমরা যে পরিমাণ প্লাস্টিক কনজিউম করি সেটা একটা ক্রেডিট কার্ডের সমান। কি ভয়ঙ্কর ভেবে দেখেছেন? কিন্তু তাহলে এই পিইটি কেন নিষিদ্ধ করা হয় না? কারণ এর পেছনে রয়েছে পেপসি, কোকাকোলা, নেসলের মতো বিগ জায়ান্টদের $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এর উপর দাঁড়িয়ে আছে তাদের ব্যবসা। পিইটি খুবই সস্তা, তাই প্রফিট মার্জিন অনেক বেশি। কাঁচ বা কাগজের তুলনায় হালকা কিন্তু মজবুত, তাই সাপ্লাই চেইন মেইনটেইন করা অনেক সহজ। এসব কারণে নিষিদ্ধ নয়, বরং রিসাইকেল করার দিকে হাঁটছে পৃথিবীর সব দেশ। আর এখানেই বিপদে বাংলাদেশ। জার্মানিতে 99%-এরও বেশি বোতল রিসাইকেল করা হয়, যেটা বিশ্বের সর্বোচ্চ। তাই নতুন প্লাস্টিক তৈরি করতে হয় না বললেই চলে। কিন্তু বাংলাদেশে মাত্র 20% প্লাস্টিক রিসাইকেলড হয়। আমাদের দেশে খুব অল্প পরিমাণে রিসাইক্লিং প্ল্যান্ট আছে, কিন্তু সেগুলোও খালি পড়ে থাকে বর্জ্যের অভাবে। বাকি 80% তাহলে কোথায় যায়? গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি সড়ক, বগুড়া বাইপাস, তেলিপাড়া, কোনাবাড়ি, বাইমাইল, টঙ্গী, জয়দেবপুর রেল জংশন সবখানেই যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধ আর নোংরা পানিতে একাকার নগরীর বিভিন্ন রাস্তা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ময়লার পানিতে। আর এভাবেই বাড়ছে বন্যা, বাড়ছে নদী ভাঙন, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের। ইন্টারেস্টিংলি, বেশ কিছু বছর আগে এম ইউসুফ নামে একজন কাস্টমস অফিসার ঢাকা এয়ারপোর্টে এই বোতল ডিপোজিট সিস্টেম চালু করেছিলেন, কিন্তু অন্য যে কোনো ভালো জিনিসের মতো এটাও বাংলাদেশে টেকেনি। যাই হোক, ফিরে আসে আমার গল্পে। আমার প্রয়োজনীয় জিনিসগুলো নেয়ার পরেও আমার হাতে আরো এক্সট্রা 5 ইউরোর বেশি রয়ে গেছে। এবার বাসায় ফিরে রান্না করব ও আপনাদের আরো বেশ কিছু জিনিস দেখাবো। আমার রেসিপি খুব সহজ। স্যালমন মাছ ডিফ্রস্ট করে সল্ট পেপার স্প্রিঙ্কেল করে কিছুক্ষণ রাখবো। বাটারে মাছগুলো ভেজে এর মধ্যে পেঁয়াজ আর কিছু স্পাইস দিয়ে দিব। এরপর কিছুটা ব্রথ আর বেশ খানিকটা ক্রিম ঢেলে দেবো।
এরপর বাংলাদেশ থেকে আসা কাগজি লেবুর রস ও কিছু জেস্ট ছেড়ে দিলেই রান্না শেষ। এটা কিছু সময় চুলায় থাকুক, ততক্ষণে আমরা আবার টপিকে ফিরে আসি। জার্মানিতে ওয়েস্ট ফেলার জন্য 4টা করে বক্স থাকে সব বাসায়। একটা থাকে প্লাস্টিক, টিন এসবের জন্য, একটা কাগজের জন্য, একটা বায়ো মানে পচনশীল জিনিসের জন্য। আর যেসব জিনিস ক্যাটাগরাইজ করা যায় না সেসব থাকে রেস্ট নামের এই বক্সে। বায়োতে যে প্যাকটা থাকে এটাও কিন্তু বায়োডিগ্রেডেবল। কিন্তু এই বক্সগুলো ভরে গেলে কি করব? খুব সহজ, জানালা দিয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেব। প্রত্যেক বাড়ির নিচে থাকে 4 কালারের 4টা বড় বিন। এগুলোতে বাসায় জমা ময়লাগুলো ফেলা হয়। এরপর সপ্তাহের নির্দিষ্ট দিনে এই বিনগুলোকে বাসার সামনের রাস্তায় এনে রাখা হয় যাতে ক্লিনাররা কালেক্ট করতে পারে। শুধু এই 4 ক্যাটাগরি নয়, গ্লাসের জন্য আছে সাদা, সবুজ, ব্রাউন, 3 রকম ক্যাটাগরি। আপনি কাপড়, জুতা ফেলে দিতে চান, দান করতে চান, তার জন্যও আছে আলাদা জায়গা। সবশেষে আছে নিজের অব্যবহৃত জিনিস দান করার জায়গা, যেখান থেকে যে কেউ চাইলে তার দরকারি জিনিস নিয়ে নিতে পারে। এভাবে প্রত্যেকটা জিনিস আলাদা ক্যাটাগরিতে ভাগ হয়ে রিসাইক্লিং সেন্টারে পৌঁছায় প্রত্যেকটা এলাকা থেকে। আর বাংলাদেশে মানুষ পারতপক্ষে ডাস্টবিন ব্যবহার করে না, করলেও সেখানে গরুর নাড়িভুড়ি থেকে জ্যান্ত মানব শিশু ফেলা হয় না এমন কিছু নেই। প্রহরী শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় কয়েকজন যুবক রাস্তার পাশে নালায় দেখতে পান এক শিশুকে। রিসাইক্লিং না থাকায় দেশে গড়ে উঠছে নিত্য নতুন ময়লার ভাগাড়। 2050 সাল নাগাদ জলাশয়ে মাছের চেয়ে বেশি থাকবে প্লাস্টিক। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। 2050 সাল নাগাদ মালদ্বীপের মতো দেশগুলো পুরোপুরি তলিয়ে যাবে। বাংলাদেশের 3 কোটি মানুষ তার বাসস্থান হারাবে। নিম্নভূমির দেশ হয়েও আমাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, অথচ হাইল্যান্ড হয়েও আমাদের জন্য যুদ্ধ করছে জার্মানি বা নরওয়ের মতো দেশগুলো। তাই যত্রতত্র ময়লা ফেলার আগে আমরা ভাবি, এই ময়লাগুলো দিয়ে আমরা কেবল আমাদের জলাশয়গুলো বন্ধ করছি না, বরং বন্ধ করছি আমাদের সন্তানদের নিঃশ্বাস। তাই আমাদের সবুজকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ সবুজ বেঁচে থাকা মানেই আমাদের সন্তানেরা বেঁচে থাকা, পৃথিবীতে আমাদের ফুটপ্রিন্ট বেঁচে থাকা। This is Asan signing off from Munich, Germany.